ইকরার মৃত্যুর আগে ওর ভিডিও কলে ও এমন কি দেখছে বা আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে ও বাধ্য হয়েছে সুইসাইড করতে। আপনাদেরকে যে স্ক্রিনশটটা দিব ওই স্ক্রিনশটটাতে আপনি নিচে গেলে দেখতে পারবেন যে একটা কনভারসেশনের পরে ওর সাথে আমার একটা 22 সেকেন্ডের ভিডিও কল। ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। ও আমাকে কল দিছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম তাড়াতাড়ি যা দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার সময় আমার ফোনে ওই কথা বলা অবস্থাতে আরেকটা ভিডিও কল আসছে। অ্যাসিস্ট্যান্টকে আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম, মেসেঞ্জার আমার কলটা ভিডিও কলটা আবার আসছে টিকটার থেকে। তো অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে বলতে ওই কলটা রিসিভ করতে পারি নাই। অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে ম্যাডামের ওখানে গেছে, আর আমার কলটা যেহেতু আমি ধরতে পারি নাই, তারপর আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা শেষে আমি নিজে কল ব্যাক করছি। তারপর ওই কল ওখান থেকে আর কখনো রিসিভ হয়নি। তো আমার কথা হচ্ছে যে আমার কথা ভাবে নাই, মানলাম। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি ওর একটু মায়া কাজ করে না রিজিকের কথাটা শোনার পরে? তো এই ভিডিও কলের বিষয়টাও আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম। আই হোপ আপনারা স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন। এবার আসেন নেপালের শুটিং প্রসঙ্গ। নেপালে কি আমি এই প্রথম জীবনে শুটিং আসছি? এর আগে আমি নেপালে শুটিং করছি, এর আগে আমি মালয়েশিয়াতে শুটিং করছি, থাইল্যান্ডে শুটিং করছি, সুন্দরবনে শুটিং করছি, দেশে মানিকগঞ্জ, কক্সবাজার, কত জায়গায় কত আউটডোরে শুটিং করছি। তিথিও ছিল অনেক শুটিংয়ে। ওইসব শুটিংয়েও কিন্তু আমার আশেপাশের মানুষগুলা যারা প্রিটেন্ড করতো যে তারা আমার শুভাকাঙ্ক্ষী, বাট অ্যাকচুয়ালি তারা আমার শুভাকাঙ্ক্ষী না, ওই মানুষগুলা কিন্তু তখন ইকরাকে অনেক ট্রিগার করতো। কই তখন তো ইকরা এই ধরনের কোনো স্টেপ নেয় নাই, তখন তো আত্মহত্যা করে নাই। আপনারা ইকরার আর ইকরার বান্ধবীর স্ট্যাটাস, সরি কি বলে ওটাকে, স্ক্রিনশট বোধহয় পড়ছেন। ওখানে কিন্তু ইকরা নিজেই স্পষ্ট লিখছে যে ও এইসব মানুষের কথাবার্তা নিতে পারতেছে না। গত 3 বছর ধরে ও এইসব মানুষের ট্রিগার সহ্য করতে পারতেছে না। ও নিজের কথা ও নিজে লিখছে, আপনারা পড়ছেন। তো কিভাবে বলেন যে আমার ইকরাকে আমি মেরে ফেলছি? আমার ইকরাকে এইসব মানুষ মেরে ফেলছে, এরা মেরে ফেলছে ট্রিগার করতে করতে, ওর কান ভরতে ভরতে। ইকরা ওয়াজ সো সফট হার্টেড। ও বাইরে থেকে অনেক শক্ত, কিন্তু ভেতরে খুব নরম একটা মানুষ ছিল। ওকে খুব সহজে ম্যানিপুলেট করা যেত। ও মানুষের কথা বিশ্বাস করতো, কারণ ও খুব সহজ সরল ছিল। তো এই আশেপাশের মানুষগুলো এই সুযোগটাই আসলে কাজে লাগাইছে, আশেপাশের মানুষগুলো এই চান্সটাকেই আসলে ইউটিলাইজ করছে। আপনারা অনেকেই বলতেছেন যে বউ ডিপ্রেশনে আছে আর জামাই নেপালে গার্লফ্রেন্ডের নিয়ে ফুর্তি করতেছে, বার্থডে উদযাপন করতে গেছে, এই ধরনের কথাবার্তা আপনারা অনেক বলতেছেন। দেখেন, এই নেপালে শুটিংয়ের আসার কিছুদিন আগে আমার নিজেরও বার্থডে ছিল। আমার বউ সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিচ্ছে, আমার ছেলে নিজের হাতে সাজাইছে, বাসায় আমার বার্থডে সেলিব্রেট করছে। তাহলে কি আমার বউ ডিপ্রেশনে ছিল? ডিপ্রেশনে থেকে আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়ে আমার বার্থডে সেলিব্রেট করছে। এই ছবিগুলো তো ফেসবুকে আছে, কিছুদিন আগের ছবি। আর নেপালের যে বিষয়টা, তার আগে বলি যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের যখন কারো জন্মদিন থাকে সেটে, সেটা যেই হোক, সেটা হিরো হোক, হিরোইন হোক, ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, একটা মেকআপ আর্টিস্ট হোক, একটা প্রোডাকশন বয় হোক, আমাদের শুটিং সেটে যখন কারোর জন্মদিন থাকে, আমরা সবাই শুটিং টিম থেকে, শুটিং ইউনিট থেকে তার জন্মদিনটা সেলিব্রেট করার চেষ্টা করি। কারণ আমরা সবাইকে ফ্যামিলি মেম্বার মনে করি, কেক কাটি ওই মানুষটাকে খুশি করার জন্য। তো ওই শুটিংয়ের মধ্যে, নেপালের শুটিংয়ের মধ্যে তিথির জন্মদিন, একটা অ্যাক্টরের জন্মদিন, আমাদের নায়িকার জন্মদিন, ওইটা কেক কেটে সেলিব্রেট করাটা কি দণ্ডনীয় অপরাধ আমার জন্য? আর আমি তো সেলিব্রেট করি নাই, আমার তো সেলিব্রেশন ছিল না, পুরো ইউনিট সবকিছু অ্যারেঞ্জ করছে। আমি একটা কেকও দিই, আমি একটা গিফটও দিই নাই ওকে, যে যার যার মতো গিফট দিছে, কেক আনছে সুন্দর করে, সবাই মিলে ইউনিটের পক্ষ থেকে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করছি। এবং ওর বার্থডেটা যে সেলিব্রেট করছি সেটাও চেষ্টা করছি খুব লোকিভাবে করার। স্টিল অনেকে ছবি তুলছে, দিছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় তিথির জায়গায় বিধি থাকতে পারতো, এই জায়গায় আমি থাকতে পারতাম, যে অনেকেই থাকতে পারতো। ধরেন এই নেপালে শুটিং আসার কিছুদিন আগে আমার জন্মদিন ছিল, তখন আমি একটা শুটিংয়ে ছিলাম, সেই শুটিংয়ে আমার জন্মদিন কেক কেটে উদযাপন করছে সেটে। তো আপনারা কি বলবেন যে আমার জন্মদিন উদযাপনের জন্য ওই দিন শুটিং রাখা হয়েছে, শুটিং করা হয়েছে? আর নেপালের মতো একটা আউটডোর শুটে এমনি যাওয়া যায় না। একটা আউটডোর শুটের অনেক প্ল্যান লাগে, যেটা 1-1.5 মাস আগে থেকে করা লাগে। যে আউটডোর শুটের স্ক্রিপ্ট থাকা লাগে, অনেক কিছু আছে, আর্টিস্টদের স্কেডিউল, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, টিকেট, অনেক কিছু থাকে। সো বার্থডে উদযাপন করার জন্য নেপাল গেছি, এই কথাটাও আসলে যারা ইন্ডাস্ট্রি তারা আসলে এই কথাটা বলতে পারে না, বাইরের মানুষদেরকে আমি আর কি বলবো। তো এই বিষয়টা আপনাদেরকে ছোট করে একটু ক্লিয়ার করলাম। আই হোপ এই জিনিসটাকে আপনারা সহজ এবং সরলভাবে দেখবেন, এটাকে খুব জটিলভাবে দেখার কিছু নাই। আপনারা অনেক জায়গায়, অনেক ছবিতে, অনেক পোস্টে হয়তো দেখে থাকতে পারেন যে ইকরা এবং তিথি একই সাথে আছে, একই জায়গায় আছে, হয়তো কোনো পার্টিতে বা কোনো কফি শপে বা যে কোনো আড্ডায়, এরকম অনেক অনেক
মোমেন্টস আমাদের একসাথে আছে, আমিও ছিলাম। এই আমার জন্মদিনে, আমার এই বছর আগের বছরের জন্মদিনে সবাই ইনভাইটেড ছিল, সেখানে তিথিও ইনভাইটেড ছিল। যদি বিষয়টা এতটাই টক্সিক হইতো তাইলে কি এই জিনিসটা এত সহজ হইতো একটা মেয়ের জন্য, যে তার হাজবেন্ডের একটা মেয়ের সাথে রিলেশন, সেই মেয়েটাকে তার বার্থডেতে ইনভাইট করে তার সাথে কফি খেয়ে তার সাথে আড্ডা দিয়ে জিনিসটাকে, কেমন না বিষয়টা? এবং সেটা তো একবার দুইবার না, একাধিকবার। তিথির বিষয়টা নিয়ে যদি বলি, দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে, একসাথে স্ক্রিন শেয়ার করার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টের ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং হইতেই পারে। তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল এবং একটা নির্ভরশীলতার জায়গা আমাদের মধ্যে ছিল। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব, এই কথা না আমি কোনোদিন ইকরাকে বলছি, না তিথি কোনোদিন আমাকে এই কথা বলছে। সো এইটাকে এত জাস্টিফাই আপনারা করতে পারেন না। আই হ্যাভ প্রুভ, আমি 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 কয়েক জায়গায় লিখছি যে তুমি আমার ওয়াইফ, ইকরাকে, যে তুমি আমার ওয়াইফ, তো আমার লাইফে ওয়াইফ একটাই, অ্যান্ড ইট ইজ ইউ, অ্যান্ড আমি তোমাকে ডিভোর্স দিব না, আমি তোমার সাথে সংসার করতে চাই। কয়েকবার এই কথা আমার কনভারসেশনে লেখা আছে, আপনারা দেখবেন। তিথির প্রতি এই সুন্দর একটা নির্ভরযোগ্যতার জায়গা তৈরি হওয়ার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে যে চারপাশে এত এত ভুল মানুষ দেখছি, চারপাশে এত এত কি বলে এটাকে, দুধের মাছি আমি পাইছি এই বিগত বছরগুলোতে। ওকে আমার কাছে অনেস্ট মনে হয়েছে, ওকে আমার কাছে ডেডিকেটেড মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে অন্তত এই মানুষটা আমার জন্য ক্ষতিকারক না। তো যখন আপনি আপনার সারাউন্ডিংসে এরকম একটা মানুষ পাবেন যে মানুষটা আপনার জন্য ক্ষতিকারক না, ডেডিকেটেড, এবং এবং যার সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করে, ওই মানুষটার সাথে আপনার ভালো বন্ডিং হওয়াটা খুব স্বাভাবিক। শুধু আমার না, আর অনেকের এরকম হয়। আমার এখন যেটা মনে হইতেছে সেটা হচ্ছে যে ইকরা আমার কাছে যতবার ডিভোর্স চাইছে, ও যতবার বলছে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার আসলে ওকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে অন্তত ইকরা তো বেঁচে থাকতো। একটা টক্সিক সম্পর্ক ধৈরা বাইন্ধা টাইনা হেঁচড়া টিকায় রাখার থেকে আসলে ওই সম্পর্কটা না থাকাই ভালো। অন্তত মানুষগুলো তো জীবিত থাকতো। দেখেন, ইকরা মারা গেছে, ইকরা একা মারা যায়নি, ইকরার সাথে আমাকে নিয়ে গেছে। আমি এখন একটা জিন্দা লাশ। পৃথিবীতে সবচেয়ে বড় শাস্তি কি হইতে পারে? আমি যদি ফাঁসিতেও ঝুলি, ওটা আমার কাছে কোনো পানিশমেন্ট না, শাস্তি না। আমাকে যদি আপনারা মব করে মাইরেও ফেলেন, সেটাও আমার জন্য শাস্তি না। আমি আমার শাস্তি পায়ে গেছি, এবং এই যে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকাটা, এটা আমাকে সারা জীবন বয়ে বেড়াইতে হবে। ওর অভাব আমার সারা জীবন ফিল করতে হবে। আমার নিজের জন্য বাঁচার আসলে আর কিছু নাই। আমি আমার শাস্তি পায়ে গেছি। আমি এর চেয়ে বড় কোনো শাস্তি হইতে পারে না যে আমি একটা জীবিত লাশ হয়ে সারাটা জীবন পার করব। বিশ্বাস করেন, আমার দম বন্ধ হয়ে আসে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমি 5 মিনিট পর আমি উন্মাদ হয়ে যেতেছি। বাট ইভেন আমি সুইসাইড করার অনেক চিন্তা ভাবনা করতেছিলাম। বারবার মনে হচ্ছিল যে আমি ইকরার কাছে চলে যাই, আমাকে ডাকতেছে। কিন্তু যখনই রিজিকের চেহারাটা চোখের সামনে ভাইসা ওঠে না, ওই মুহূর্তে আসলে আর কিছু মাথায় কাজ করে না। মনে হয় যে না না না, আমি করতে পারবো না, রিজিকের জন্য আমার বাঁচতে হবে। আপনারা প্লিজ রিজিকের জন্য হইলেও আমারে বাঁচতে দেন, আমার দেশে আসতে দেন প্লিজ। আপনারা যদি রিজিককে ভালোবাসেন, আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানোর। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই। আমি ওর মায়ের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু আমি ওকে আমার বাবার ভালোবাসা থেকে, আমি ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবো না। আমি চাই না, আমি ওকে একটা আদর্শ বাবা হয়ে দেখাতে চাই। আমার সন্তানটা আমার সাথে খুব কানেক্টেড। যারা আমার কলিগ, তারা দেখছে, তারা জানে যে আমার ছেলেটা আমার জন্য কি পরিমাণ ক্রেজি, পাগল। আমাকে আমার ছেলের কাছে যাইতে দেন আপনারা প্লিজ। ও আমার জন্য অপেক্ষা করতেছে। ওকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। ওকে আমি পৃথিবীতে সুখের একটা জীবন দিতে চাই প্লিজ। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি দেশে আসলে আইন আমাকে যে শাস্তি দিবে, আইন যে সিদ্ধান্ত নিবে, আমি সেই সিদ্ধান্তের সাথে একমত থাকবো। আমার তাতে কোনো আপত্তি নাই। আমি আইনিভাবে এই জিনিসটা ফেস করবো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্লিজ আমাকে রিজিকের থেকে দূরে সরান না আপনারা। এতটুকু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, হাত জোর করে বলতেছি, প্লিজ।